হ্যালো ফিজিসিস্টস বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিজ্ঞানের অনুরাগীদের ডক্টর ফিজিসিস্টস গ্রেটেস্ট অফ অল টাইমে স্বাগতম। মহাবিশ্বের একেবারে মৌলিক নিয়মগুলোকে নতুন করে লেখার কথা। একবার কল্পনা করুন, এমন একটা গাণিতিক ভিত্তি তৈরি করার কথা ভাবুন, যার উপর দাঁড়িয়ে আজকের লেজার প্রযুক্তি থেকে শুরু করে কোয়ান্টাম কম্পিউটিং সবকিছু কাজ করছে। একদম। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো হ্যাঁ, আশ্চর্যের বিষয়টা হলো আপনারই এক ছাত্র সেই কাজের উপর ভিত্তি করে নোবেল পুরস্কার পেয়ে গেলেন, আর আপনাকে সেই স্বীকৃতির জন্য অপেক্ষা করতে হলো দীর্ঘ 18 বছর। শুধু তাই নয়, নিজের জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে আপনাকে দেখতে হলো কিভাবে আপনারই হাতে গড়া মেধাবী ছাত্ররা মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্রটি তৈরি করছে। এটা আসলে একটা চরম ট্র্যাজেডি। ঠিক। তো আজকের এই গভীর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঠিক এমনই এক অবিশ্বাস্য কিন্তু তুলনামূলকভাবে কম আলোচিত ব্যক্তিত্ব, বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ পদার্থবিদ ম্যাক্স বর্ন। ম্যাক্স বর্নের জীবনটা আসলে একটা বিশাল প্যারাডক্স বা স্ববিরোধিতায় ভরা। আমরা যখন কোয়ান্টাম বিপ্লবের কথা ভাবি, তখন সাধারণত অ্যালবার্ট আইনস্টাইন, নিলস বোর বা ধরুন ওয়ার্নার হাইজেনবার্গ এর নাম সবার আগে মাথায় আসে। হ্যাঁ, এদের নামই তো আমরা বইপত্রে বেশি পড়ি। ঠিক বলেছেন। কিন্তু বর্ন ছিলেন সেই নেপথ্যের স্থপতি, মানে যার দেওয়া গাণিতিক কাঠামো ছাড়া কোয়ান্টাম জগৎ আজকেও হয়তো এক অস্পষ্ট, সমাধানহীন ধাঁধাই থেকে যেত। আমরা তার বৈজ্ঞানিক গবেষণাপত্র, নোবেল আর্কাইভের নথিপত্র এবং আইনস্টাইনের সাথে তার 40 বছর ধরে চলা চিঠিপত্রগুলো ঘেঁটে দেখেছি। অনেক সোর্স নিয়ে আজ কথা হবে। একদম। আর এর ভেতর দিয়ে শুধু যে বিজ্ঞানের এক যুগান্তকারী পরিবর্তনের চিত্র ফুটে ওঠে তাই নয়, বরং তত্ত্বের আড়ালে লুকিয়ে থাকা একজন মানুষের নৈতিক সংগ্রাম আর চরম অনিশ্চয়তার এক অসাধারণ গল্পও বেরিয়ে আসে। ঠিক আছে, চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। 1920-র দশকের সেই বিখ্যাত সংকট থেকে শুরু করি। চিরায়ত পদার্থবিজ্ঞান তখন রীতিমতো খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, বিজ্ঞানীরা তখন রীতিমতো দিশেহারা। নিলস বোর পরমাণুর যে দারুণ একটা প্ল্যানেটারি মডেল দিয়েছিলেন, যেখানে বলা হয়েছিল ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, ঠিক যেমন সূর্যের চারপাশে গ্রহরা ঘোরে, সেই মডেলটা হঠাৎ করেই আর কাজ করছিল না। হাইড্রোজেনের ক্ষেত্রে হিসাব মিলে গেলেও ঠিক, একটু বড় পরমাণুর ক্ষেত্রে এসে পুরো তত্ত্বটাই হুড়মুড় করে ভেঙে পড়ছিল। বোরের মডেলটা হাইড্রোজেনের জন্য নিখুঁতভাবে কাজ করার পেছনের কারণটা কিন্তু খুব সাধারণ। হাইড্রোজেনে মাত্র একটি ইলেকট্রন থাকে, কিন্তু যখনই বিজ্ঞানীরা হিলিয়াম নিয়ে কাজ করতে গেলেন, মানে যেখানে দুটো ইলেকট্রন আছে, তখন হিসাব আর কোনোভাবেই মিলল না। আচ্ছা, কেন মিলল না? কারণ চিরায়ত পদার্থবিজ্ঞান বা ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে যখন আপনি একাধিক ইলেকট্রনের গতিপথ, তাদের নিজেদের ভেতরের বিকর্ষণ আর নিউক্লিয়াসের আকর্ষণ মাপতে যাবেন, সেটা একটা চরম বিশৃঙ্খল থ্রি বডি প্রবলেমে পরিণত হয়। ও আচ্ছা, তার মানে সমীকরণগুলো অসম্ভব জটিল হয়ে যাচ্ছিল। একদম তাই। বিজ্ঞানীরা বুঝতে পারছিলেন যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোয়ান্টাম জগৎ আসলে নিউটনের চিরায়ত নিয়ম বা গ্রহ নক্ষত্রের মতো কোনো সরল পথে চলে না। আর ঠিক এই জায়গাটিতেই ম্যাক্স বর্ন, তার এক তরুণ ছাত্র ওয়ার্নার হাইজেনবার্গ এবং আরেক সহকারী পাস্কুয়াল জর্ডনকে সাথে নিয়ে সময়টা 1925 সাল, পুরো দৃশ্যপট বদলে দিলেন। তারা নিয়ে এলেন ম্যাট্রিক্স মেকানিক্স। হ্যাঁ, আর এই গল্পের শুরুটা কিন্তু বেশ মজার। হাইজেনবার্গ যখন প্রথম তার আইডিয়াগুলো নিয়ে বর্নের কাছে এলেন, তখন সেগুলো ছিল সারি সারি অদ্ভুত কিছু সংখ্যার তালিকা। তাই নাকি? হ্যাঁ, হাইজেনবার্গ নিজেও জানতেন না এই সংখ্যাগুলোর আসল গাণিতিক রূপ কি। বর্ন তার গাণিতিক প্রজ্ঞা দিয়ে ধরতে পারলেন যে এগুলো আর কিছুই নয়, এগুলো হলো লিনিয়ার অ্যালজেব্রার ম্যাট্রিক্স। ওয়াও, মানে ছাত্র এনেছে ডেটা আর শিক্ষক সেটার পেছনের আসল গণিতটা ধরে ফেলেছেন। ঠিক, এখানের সবচেয়ে চমকপ্রদ দিকটি হল ম্যাট্রিক্স গণিতের একটা খুব অদ্ভুত বৈশিষ্ট্য আছে। এটি নন কমিউটেটিভ বা অবিনিময়যোগ্য। নন কমিউনিটেটিভ বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন। ধরুন, আমরা সাধারণ পাটিগণিতে জানি ৩কে ৪ দিয়ে গুণ করলে ১২ হয়, আবার ৪কে ৩ দিয়ে গুণ করলেও ১২ই হয়। অর্থাৎ a ইন্টু বি আর b ইন্টু a একই জিনিস। এটা তো খুব সাধারণ নিয়ম। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে a ইন্টু বি এবং b ইন্টু a এক নয়, ফলাফল পাল্টে যায়। বর্ন বুঝতে পারলেন কোয়ান্টাম জগতে কণাগুলোর অবস্থান এবং ভরবেগের হিসাবটাও
ঠিক এই ম্যাট্রিক্সের মতো কাজ করে। তার মানে মানে আপনি আগে অবস্থান মেপে পরে ভরবেগ মাপলে যে ফল পাবেন, উল্টোটা করলে সেই ফল পাবেন না। দাঁড়ান, তার মানে আপনি বলছেন আমরা যে ক্রমে বা অর্ডারে মাপযোগ করছি, মহাবিশ্ব সেই অনুযায়ী তার আচরণ পাল্টে ফেলছে? একদম নিখুঁতভাবে ধরেছেন। এটি তো কোয়ান্টাম অনিশ্চয়তার মূল ভিত্তি। কণার অবস্থান আর ভরবেগ কখনোই একসাথে নিখুঁতভাবে মাপা যায় না। এটা তো রীতিমতো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা ব্যাপার। হ্যাঁ, বর্ন, হাইজেনবার্গ আর জর্ডান মিলে ম্যাট্রিক্স মেকানিক্সের এই কাঠামো দাঁড় করানোর পরেই পুরো বিজ্ঞান জগতে একটা ভূমিকম্প হয়ে গেল। কিন্তু সমস্যা হলো, এই গাণিতিক জটিলতা বিজ্ঞানীদের জন্য হজম করা বেশ কঠিন ছিল। আমি বুঝতে পারছি, সারি সারি ম্যাট্রিক্স নিয়ে কাজ করাটা তো সাধারণ ফিজিসিস্টদের জন্য একটু বিরক্তিকরই ছিল বোধহয়। ঠিক তাই। আর ঠিক তার পরের বছর ১৯২৬ সালে এরভেন্ট শ্রোডিঞ্জার একটি নতুন তত্ত্ব নিয়ে হাজির হলেন, ওয়েভ ইকুয়েশন বা তরঙ্গ সমীকরণ। হ্যাঁ, শ্রোডিঞ্জারের সমীকরণ তো খুবই বিখ্যাত। শ্রোডিঞ্জার বললেন এই জটিল ম্যাট্রিক্সের কোনো দরকার নেই। তিনি দাবি করলেন ইলেকট্রন আসলে কোনো নির্দিষ্ট কণা নয়, এটি নিউক্লিয়াসের চারপাশে একটি তরঙ্গের মতো ছড়িয়ে বা লেপ্টে থাকে। মানুষের মন তো স্বভাবতই ছবি আঁকতে ভালোবাসে। সারি সারি কাঠখট্টা ম্যাট্রিক্সের সংখ্যার চেয়ে একটা সুন্দর তরঙ্গের ছবি কল্পনা করা বিজ্ঞানীদের জন্য অনেক বেশি স্বস্তিদায়ক ছিল। একদম। কিন্তু ম্যাক্স বর্ন এই ওয়েভ ফাংশন বা তরঙ্গের ধারণাটাকে আক্ষরিক অর্থে মেনে নিতে পারলেন না। কেন? তার খটকাটা কোথায় লেগেছিল? তিনি তখন কলিশন বা কণাগুলোর সংঘর্ষ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন। তিনি দেখলেন যখন কোনো কণা আর একটা কণার সাথে ধাক্কা খায়, তখন তারা তো তরঙ্গের মতো চারদিকে ছড়িয়ে যায় না। ডিটেক্টরে বা পর্দায় তারা সুনির্দিষ্ট একটা বিন্দু বা ডট হিসেবেই ধরা পড়ে। ও, তার মানে ইলেকট্রন যে একটা ছড়ানো তরঙ্গ, এই আইডিয়াটা বাস্তবে টিকছিল না। ঠিক। আর এখানেই বর্ন তার সবচেয়ে যুগান্তকারী আইডিয়াটা দিলেন। বর্ন প্রমাণ করলেন যে শ্রোডিঞ্জারের এই তরঙ্গ আসলে কোনো বস্তুর বাস্তব অবস্থান বা ফিজিক্যাল ওয়েভ নয়। তাহলে জিনিসটা আসলে কি? এটি হলো একটি প্রবাবিলিটি অ্যাম্প্লিটিউড বা সম্ভাবনার বিস্তার। আচ্ছা। মানে এই তরঙ্গ আমাদের গাণিতিকভাবে বলে দেয় যে একটি নির্দিষ্ট সময়ে ওই কণাটিকে মহাবিশ্বের ঠিক কোথায় খুঁজে পাওয়ার সম্ভাবনা কতটা। যেখানে তরঙ্গের চূড়া সবচেয়ে উঁচু, সেখানে কণাটিকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। পুরনো পদার্থবিজ্ঞান ছিল যেন ট্রেনের সুনির্দিষ্ট টাইম টেবিল। ট্রেন কখন কোন স্টেশনে থাকবে তা আগে থেকেই নিখুঁতভাবে বলে দেওয়া যেত। কিন্তু বর্নের এই কোয়ান্টাম তত্ত্ব কি অনেকটা লটারির টিকিট কেনার মতো হয়ে গেল না, যেখানে আমরা কেবল জেতার সম্ভাবনার হিসাব করতে পারি কিন্তু নিশ্চিত ফলাফল আগে থেকে জানতে পারি না? দারুণ একটা উপমা দিয়েছেন। এই লটারির উপমাটা কিন্তু আইজ্যাক নিউটনের সময় থেকে চলে আসা বিজ্ঞানের পুরো দর্শনটাকেই ধূলিসাৎ করে দেয়। মানে প্রকৃতি আগে থেকে কিছু ঠিক করে রাখেনি। একদম। শত শত বছর ধরে বিজ্ঞানীরা বিশ্বাস করতেন মহাবিশ্ব একটি ঘড়ির মতো নিখুঁত এবং ডিটারমিনিস্টিক। আপনি যদি একটা কণার বর্তমান অবস্থান নিখুঁতভাবে জানেন, তবে তার ভবিষ্যতও নিখুঁতভাবে বলে দিতে পারবেন। কিন্তু বর্ন তো সেই ধারণার মূলে কুঠারাঘাত করলেন। হ্যাঁ, বর্ন এসে বললেন প্রকৃতির গভীরে একটি মৌলিক অনিশ্চয়তা লুকিয়ে আছে। আমরা কেবল সম্ভাবনার কথা বলতে পারি, নিশ্চিত করে কিছুই বলতে পারি না। এটি এতই বড় একটি ধাক্কা ছিল যে সমসাময়িক অনেক বিজ্ঞানী এটি মেনে নিতে পারেননি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা জানি বর্ন কতটা সঠিক ছিলেন। আজকের দিনের পার্সোনাল কম্পিউটার, লেজার টেকনোলজি, স্মার্টফোন, এমআরআই মেশিন, এই সব কিছুর পেছনেই তো কাজ করছে কোয়ান্টাম মেকানিক্স আর বর্নের সেই প্রবাবিলিটি তত্ত্ব। একদম। তার ওই প্রবাবিলিটির ধারণা ছাড়া আধুনিক প্রযুক্তির কোনো অস্তিত্বই থাকত না। আচ্ছা, সব তো বুঝলাম। ইলেকট্রন তরঙ্গের মতো ছড়িয়ে নেই, বরং এটি একটা সম্ভাবনার মেঘ। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই সব কিছু যদি শুধু সম্ভাবনার উপর নির্ভর করে, তাহলে আমাদের চারপাশের এই কঠিন বস্তুজগৎ কিভাবে টিকে আছে? এই বিশৃঙ্খল কোয়ান্টাম গণিত দিয়ে বাস্তব দুনিয়ার রসায়ন বা কেমিস্ট্রির হিসাব কিভাবে মেলানো সম্ভব? এখান থেকে বিষয়টা আসলে চরম কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। হ্যাঁ, আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা চলে যাব ১৯২৭ সালে। বর্ন তার আরেক প্রতিভাবান তরুণ ছাত্র যে রবার্ট ওপেনহাইমারের সাথে মিলে ঠিক এই সমস্যাটারই সমাধান করেছিলেন। রবার্ট ওপেনহাইমার, বিখ্যাত ম্যানহাটন প্রজেক্টের ওপেনহাইমার। হ্যাঁ, স্বয়ং তিনি। তারা দুজনে মিলে তৈরি করলেন বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন। অণু বা মলিকিউলগুলো তো নিউক্লিয়াস আর ইলেকট্রন দিয়ে তৈরি,
কিন্তু অণুর ভেতরের এই কণাগুলোর গতিবিধির হিসাব বের করাটা সে সময় এক প্রকার অসম্ভব ছিল। কারণটা কি? ওই 3 বডি প্রবলেমের মতোই কিছু? ঠিক তাই, কারণ নিউক্লিয়াস আর ইলেকট্রনগুলো সারাক্ষণ একে অপরের সাথে ক্রিয়া-বিক্রিয়া করছে, একটা গাণিতিক জট পাকিয়ে যাচ্ছিল। তখন বর্ন আর ওপেনহাইমার খেয়াল করলেন যে ইলেকট্রনের তুলনায় একটি প্রোটন প্রায় 1836 গুণ ভারী। আমি বিষয়টা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি। প্রোটন বা নিউক্লিয়াস যেহেতু এত ভারী, তার মানে ইলেকট্রনের তুলনায় তার গতিও অনেক ধীর। নিউক্লিয়াস এবং ইলেকট্রনের এই গতির পার্থক্যকে আমরা একটি ধীরগতির বিশাল মালবাহী ট্রেন এবং তার চারপাশে বর্মণ করে উঠতে থাকা অসংখ্য মাছির সাথে তুলনা করতে পারি। দারুণ! মানে যেখানে মাছির গতির হিসাব করার সময় ট্রেনের গতিকে স্থির ধরে নিলেও খুব একটা ভুল হয় না। এই উপমাটা বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশনের মূল কথাটাকে নিখুঁতভাবে তুলে ধরে। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে এত দ্রুত ঘোরে যে ইলেকট্রনের সাপেক্ষে নিউক্লিয়াসগুলোকে প্রায় স্থির বলে মনে হয়। তার মানে তারা সমস্যাটাকে দুটো সহজ ভাগে ভাগ করে ফেললেন। হ্যাঁ, বর্ন আর ওপেনহাইমার অণুর গতির হিসাবকে দুটো আলাদা ভাগে ভাগ করে ফেললেন। প্রথমে ইলেকট্রনের গতির হিসাব, তারপর নিউক্লিয়াসের। আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব এই একটা পদ্ধতি পুরো কোয়ান্টাম কেমিস্ট্রি জন্ম দিয়েছিল। ওয়াও! আজ বিজ্ঞানীরা যখন কম্পিউটারে নতুন কোনো ওষুধের অণু ডিজাইন করেন বা ধরুন প্রোটিন ফোল্ডিং নিয়ে কাজ করেন, তখন তারা এই অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করেই হিসাবগুলো করেন। এটি ছাড়া এত জটিল অণুর গাণিতিক বিশ্লেষণ করা আক্ষরিক অর্থেই অসম্ভব হতো। অসাধারণ। তবে বর্ন যে কেবল বিমূর্ত গণিতে আটকে না থেকে বাস্তব সমস্যার সমাধান খুঁজতেন, তার প্রমাণ তো তিনি এরও কয়েক বছর আগে 1919 সালেই দিয়েছিলেন, যখন তিনি তার বন্ধু ফ্রিটজ হেবারের সাথে মিলে বর্ন হেবার সাইকেল তৈরি করেছিলেন। হ্যাঁ, সেটাও ফিজিক্যাল কেমিস্ট্রির একটা বড় মাইলফলক। সাধারণ খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড কিভাবে এত স্থায়ী হয়, তার পেছনের শক্তিটা মাপার একটা অসাধারণ পদ্ধতি ছিল এটি। বর্ন হেবার সাইকেলের ভিত্তি হল থার্মোডায়নামিক্সের হেসের সূত্র। হেসের সূত্র খুব সহজ একটা কথা বলে। আপনি যদি পাহাড়ের চূড়ায় সোজা পথ ধরে ওঠেন অথবা ধরুন আঁকাবাঁকা দীর্ঘ পথ ঘুরে ওঠেন, শেষ পর্যন্ত আপনার উচ্চতার পরিবর্তন একই হবে। শক্তির ক্ষেত্রেও বিষয়টা একই, তাই তো? একদম। একটি রাসায়নিক বিক্রিয়া এক ধাপে হোক বা একাধিক ধাপে, মোট শক্তির পরিবর্তন সবসময় সমান থাকে। বর্ন এবং হেবার এই সূত্র ব্যবহার করে একটি গাণিতিক চক্র তৈরি করলেন। তারা সোডিয়াম ধাতুকে গ্যাসে পরিণত করা, ক্লোরিন অণুকে ভাঙা, এই ধাপগুলো হিসাব করেছিলেন, ঠিক? হ্যাঁ, সোডিয়ামকে গ্যাসে নেওয়া, ক্লোরিনকে আয়নে পরিণত করা, এই পুরো প্রক্রিয়াটিকে তারা ধাপে ধাপে ভাগ করলেন। এই ধাপগুলোর শক্তির পরিবর্তনগুলো যোগ বিয়োগ করে তারা সফলভাবে সেই অদৃশ্য ল্যাটিস এনার্জি বা কঠিন পদার্থের স্ফটিক শক্তির মান বের করে আনলেন। যিনি মহাবিশ্বের এই গাণিতিক শৃঙ্খলা এবং সম্ভাবনার হিসাব এত নিখুঁতভাবে বুঝতে পারতেন, তার নিজের জীবনটাই কিন্তু চরম অনিশ্চয়তার মুখে পড়েছিল। সেটা খুবই দুঃখজনক একটা অধ্যায়। 1933 সালে জার্মানিতে নাৎসিদের উত্থান ঘটে। ম্যাক্স বর্ন ছিলেন একজন দেশপ্রেমিক জার্মান। প্রথম বিশ্বযুদ্ধে তিনি দেশের হয়ে কাজ করেছিলেন, কিন্তু তার ইহুদি বংশোদ্ভূত হওয়ার কারণে নাৎসিরা তাকে তার নিজের হাতে গড়া গটিঙ্গেন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে। যে গটিঙ্গেন সে সময় ছিল পদার্থবিজ্ঞানের মক্কা। হ্যাঁ, আর বর্নের বিদায়ের মধ্য দিয়ে তার সোনালী যুগের পতন ঘটে। তাকে রাতারাতি পরিবার নিয়ে জার্মানি ছেড়ে ইংল্যান্ডে নির্বাসনে যেতে হয়। এই নির্বাসনের চরম অনিশ্চিত সময়গুলোতে তার সবচেয়ে বড় মানসিক ভরসার জায়গা ছিলেন অ্যালবার্ট আইনস্টাইন। ওদের বন্ধুত্বের কথা তো বিজ্ঞান জগৎ একটা কিংবদন্তি। একদম। তাদের এই বন্ধুত্ব প্রায় 40 বছর ধরে টিকেছিল। তারা দুজনেই গান বাজনা খুব ভালোবাসতেন। আইনস্টাইন বাজাতেন বেহালা আর বর্ন বাজাতেন পিয়ানো। তারা একসাথে বসে সোনাটা বাজাতেন। কিন্তু এখানেই তো সবচেয়ে বড় খটকাটা লাগে। গান বাজনায় তাদের যত মিলে থাকুক না কেন, বিজ্ঞানের দর্শনের জায়গায় তো তারা ছিলেন একে অপরের সম্পূর্ণ বিপরীত। মানে ওই প্রবাবিলিটির ব্যাপারটা বলছেন? হ্যাঁ, আইনস্টাইন যেখানে কোয়ান্টাম মেকানিক্সের এই র্যান্ডমনেস বা দৈবচয়নের ঘোর বিরোধী ছিলেন, সেখানে তাদের এই গভীর বন্ধুত্ব কিভাবে এত বছর টিকেছিল? এটা কি শুধুই বৈজ্ঞানিক তর্কের ঊর্ধ্বে থাকা এক মানসিক সম্পর্কের উদাহরণ নয়? অবশ্যই। তাদের চিঠিপত্রগুলো পড়লে এই প্রশ্নের একটা দারুণ উত্তর পাওয়া যায়।
তাদের মধ্যে তাত্ত্বিক মতবিরোধ যতই থাক না কেন একে অপরের বুদ্ধিমত্তার প্রতি তাদের অগাধ শ্রদ্ধা ছিল। আচ্ছা। বর্ন নিজে লিখেছেন যে আইনস্টাইনের জেদ দেখে তিনি মুগ্ধ হতেন, যদিও তিনি তার সাথে একমত হতে পারতেন না। বর্ন বুঝতে পেরেছিলেন যে আইনস্টাইন মহাবিশ্বের একটি সুশৃঙ্খল ডিটারমিনিস্টিক রূপের সন্ধান করছেন, যা আইনস্টাইনের নিজস্ব সৌন্দর্যবোধের সাথে মিশে আছে। ঠিক। অন্যদিকে বর্ন মেনে নিয়েছিলেন যে প্রকৃতির মূল ভিত্তিই হল অনিশ্চয়তা। তাদের এই সম্পর্ক প্রমাণ করে যে সত্যের সন্ধানে যৌথ আবেগ থাকলেও মতাদর্শের বিশাল পার্থক্য কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। দারুণ একটা ব্যাপার। কিন্তু বর্নের জীবনের সবচেয়ে বড় মানসিক দ্বন্দ্বটা মনে হয় আইনস্টাইনের সাথে মতবিরোধ ছিল না, সেটা ছিল তার নিজেরই ছাত্রদের কর্মকাণ্ড। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়, কারণ বর্ন নিজে ছিলেন একজন কট্টর শান্তিবাদী। হ্যাঁ, তিনি যুদ্ধ এবং ধ্বংসকে মনে প্রাণে ঘৃণা করতেন। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি ঘটল? তারই হাতে গড়া প্রিয় ছাত্ররা, যেমন রবার্ট ওপেনহাইমার, এনরিকো ফার্মি, এডওয়ার্ড টেলর, এরাই চলে গেলেন আমেরিকায়। তারা ম্যানহ্যাটন প্রজেক্টে যুক্ত হলেন। ঠিক, আর তারা তৈরি করলেন মানবিতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র, পারমাণবিক বোমা। বর্নের জন্য এটি ছিল এক অবর্ণনীয় মানসিক যন্ত্রণার জায়গা। তিনি বোমাটি নিজে তৈরি করেননি ঠিকই, কিন্তু তারই তৈরি করা কোয়ান্টাম মেকানিক্সের গাণিতিক ভিত্তির উপর দাঁড়িয়ে পারমাণবিক শক্তির এই ভয়াবহ রূপ উন্মোচিত হয়েছিল। এটা মেনে নেওয়া একজন শিক্ষকের জন্য কতটা কঠিন তা ভাবলেই শিউরে উঠতে হয়। হিরোশিমা এবং নাগাসাকিতে বোমাবর্ষণের খবর শোনার পর বর্ন মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েন। তিনি যে বিজ্ঞানকে প্রকৃতির সৌন্দর্য উন্মোচনের হাতিয়ার হিসেবে দেখেছিলেন, সেই বিজ্ঞানই এখন লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ। তিনি নিশ্চয়ই খুব অসহায় বোধ করছিলেন। হ্যাঁ, বর্ন উপলব্ধি করেন যে বিজ্ঞান আর কেবল গবেষণাগারে সীমাবদ্ধ নেই, এটি সরাসরি মানবজাতির অস্তিত্বের সাথে জড়িয়ে গেছে। বিজ্ঞানীর দায়বদ্ধতা কেবল ল্যাবরেটরিতেই শেষ হয়ে যায় না। এই তীব্র গ্লানিবোধ এবং দায়বদ্ধতা থেকেই কি তিনি তার জীবনের পরবর্তী সময়টা শান্তির অন্বেষণে ব্যয় করেছিলেন? কারণ আমরা দেখি অবসরের পর ১৯৫৩ সালে যখন তিনি পশ্চিম জার্মানিতে ফিরে আসেন, তখন তিনি পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে প্রবলভাবে সোচ্চার হয়ে ওঠেন। নিশ্চিতভাবেই তিনি তার বৈজ্ঞানিক খ্যাতির পুরোটা ব্যবহার করে বিশ্ব শান্তির পক্ষে দাঁড়িয়েছিলেন। ১৯৫৫ সালে তিনি বার্ট্রান্ড রাসেল এবং আইনস্টাইনের সাথে মিলে বিখ্যাত রাসেল-আইনস্টাইন ইশতেহারে স্বাক্ষর করেন, যেখানে পারমাণবিক যুদ্ধের বিপদের কথা বলা হয়েছিল। একদম। সেখানে তারা বিশ্ব নেতাদের সতর্ক করে বলেন যে পারমাণবিক যুদ্ধ মানে মানবজাতির বিলুপ্তি। এরপর ১৯৫৭ সালে তিনি পশ্চিম জার্মানির পারমাণবিক অস্ত্রাগার গড়ে তোলার সরকারি নীতির প্রতিবাদে গটিঙ্গেন ম্যানিফেস্টো বা গটিঙ্গেন ইশতেহার তৈরিতে নেতৃত্ব দেন। ওই যে ১৮ জন শীর্ষ বিজ্ঞানী সই করেছিলেন। হ্যাঁ, যারা পরিষ্কার জানিয়ে দেন যে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরিতে বা এর কোনো গবেষণায় যুক্ত হবেন না। নিজের তৈরি করা বিজ্ঞানের অপব্যবহার ঠেকাতে বর্ন রীতিমতো নিজের ছাত্র এবং সমসাময়িক অনেক বিজ্ঞানীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। বর্নের এই নৈতিক দৃঢ়তা সত্যি মুগ্ধ করার মতো। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? মানে তার বৈজ্ঞানিক স্বীকৃতির জায়গাটিতে তো একটি বিরাট আক্ষেপ রয়ে যায়। কোয়ান্টাম মেকানিক্সের ম্যাট্রিক্স ভিত্তি তৈরি হয়েছিল ১৯২৫ সালে। তার ছাত্র এবং সহযোগী হাইজেনবার্গ নোবেল পুরস্কার পেয়ে যান ১৯৩২ সালেই। হ্যাঁ, এটা একটা বড় বৈষম্য ছিল। অথচ ম্যাক্স বর্নকে তার অবদানের স্বীকৃতির জন্য অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ ২৮ বছর। ১৯৫৪ সালে যখন তার বয়স ৭২ বছর, তখন তিনি তার প্রবাবিলিটি তত্ত্বের জন্য নোবেল পুরস্কার পান। এত দীর্ঘ বিলম্বে স্বীকৃতি পাওয়ার পেছনে আসল কারণটা কি ছিল? এর পেছনে মূলত তিনটি বড় কারণ ছিল। প্রথমত, তৎকালীন নোবেল কমিটি তাত্ত্বিকদের চেয়ে পরীক্ষামূলক বা এক্সপেরিমেন্টাল কাজের প্রতি বেশি পক্ষপাতিত্ব দেখাত। আচ্ছা, মানে থিওরির চেয়ে প্র্যাকটিক্যাল প্রমাণের দাম বেশি ছিল। ঠিক। দ্বিতীয়ত, বর্নের প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্বটি শুরুতেই এতটাই বৈপ্লবিক ছিল যে আইনস্টাইনের মতো মহারথীরাও যেখানে এর বিরোধিতা করছিলেন, সেখানে নোবেল কমিটি এটি চট করে গ্রহণ করার সাহস পায়নি। আর তৃতীয় কারণটা নিশ্চয়ই পলিটিক্যাল। একদম ঠিক ধরেছেন। ১৯৩৩ সালে নাৎসিদের উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সৃষ্ট চরম রাজনৈতিক অস্থিরতা বর্নের মতো একজন ইহুদি বিজ্ঞানীর মূল্যায়নকে পেছনের দিকে ঠেলে দিয়েছিল। তাহলে তার ছাত্র
তারই তত্ত্বের উপর ভিত্তি করে পুরস্কার পেয়ে যাচ্ছে আর তাকে শতাব্দীর অর্ধেকেরও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। বর্ন কি কখনো এই নিয়ে হাইজেনবার্গের আগে নোবেল না পাওয়ার জন্য ক্ষুব্ধ ছিলেন? অবাক করা বিষয় হল বর্নের ভেতরে এ নিয়ে কোনো ক্ষোভ ছিল না। তাই নাকি? হ্যাঁ, বরং হাইজেনবার্গ নিজে চরম অপরাধবোধে ভুগেছিলেন। ১৯৩৩ সালে হাইজেনবার্গ বর্নকে একটি চিঠি লিখে তার খারাপ বিবেকের বা ব্যাড কনসায়েন্সের কথা জানিয়েছিলেন। তিনি চিঠিতে কি লিখেছিলেন? তিনি লিখেছিলেন যে কোয়ান্টাম মেকানিক্স তৈরি হয়েছিল তাদের তিনজনের, মানে বর্ন, হাইজেনবার্গ, জর্ডানের যৌথ চেষ্টায়, অথচ পুরস্কারটি কেবল তাকেই দেওয়া হলো, যা ভীষণ অন্যায়। বর্নের উত্তরে কি বলেছিলেন? বর্ন উত্তরে খুব শান্তভাবে জানিয়েছিলেন যে বাইরের কোনো ভুল সিদ্ধান্ত তার বিজ্ঞান চর্চার আনন্দকে কেড়ে নিতে পারে না। বর্নের কাছে কোনো মেডেল বা পুরস্কারের চেয়ে প্রকৃতির সত্য অনুসন্ধান সবসময় বেশি গুরুত্বপূর্ণ ছিল। কি অসাধারণ এক দর্শন! ম্যাক্স বর্ন শুধু কোয়ান্টাম বিপ্লবের একজন স্থপতিই ছিলেন না, তিনি ছিলেন পারমাণবিক যুগে বিজ্ঞানের নৈতিক বিবেকের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আমাদের দেখিয়েছেন যে একজন বিজ্ঞানীকে শুধু সমীকরণের জগতেই সীমাবদ্ধ থাকলে চলে না, তার আবিষ্কার সমাজের উপর কী প্রভাব ফেলছে সে সম্পর্কেও তাকে সচেতন থাকতে হয়। একদম ঠিক বলেছেন। তিনি একই সাথে প্রকৃতির গভীরতম রহস্য নিয়ে যেমন ভেবেছেন, তেমনি মানুষের প্রতি বিজ্ঞানীর দায়বদ্ধতা নিয়েও সমপরিমাণে চিন্তিত ছিলেন। বিজ্ঞানের ইতিহাসে এমন নৈতিকতাবোধ এবং মেধার সমন্বয় খুব কমই দেখা যায়। আমাদের আজকের এই গভীর আলোচনা শেষ করার আগে যারা শুনছেন তাদের জন্য একটি দারুণ ভাবনার বিষয় রেখে যেতে চাই। ম্যাক্স বর্ন ১৯৭০ সালে মারা যান। তাকে জার্মানির গটিঙ্গেন শহরে সমাহিত করা হয়। ওই সমাধির জায়গাটা খুবই স্পেশাল। হ্যাঁ, সাধারণত বিখ্যাত মানুষদের সমাধি পাথরে কোনো দার্শনিক বাণী, ধর্মীয় শ্লোক বা তাদের জীবনের কোনো বড় উক্তি খোদাই করা থাকে, কিন্তু বর্নের সমাধি পাথরে এসব কিছুই নেই। সেখানে কেবল খোদাই করা আছে কোয়ান্টাম মেকানিক্সের সেই মৌলিক সমীকরণটি যা দিয়ে তিনি ১৯২৫ সালে ম্যাট্রিক্স মেকানিক্সের জন্ম দিয়েছিলেন। সমীকরণটি হল PQ/QP = h/2πi। এই ছোট্ট সমীকরণটি যা প্রমাণ করে যে কণার অবস্থান এবং ভরবেগের ম্যাট্রিক্স গুণফল কখনোই বিনিময়যোগ্য নয়, এটি পুরো কোয়ান্টাম জগতের ভিত্তি। এটি আমাদের বলে দেয় যে কণার অবস্থান এবং ভরবেগ কখনোই একসাথে নিখুঁতভাবে মাপা সম্ভব নয়। ঠিক তাই, যে সমীকরণটি সারা বিশ্বকে জানিয়ে দেয় মহাবিশ্বের গভীরে লুকিয়ে আছে এক চরম অনিশ্চয়তা। প্রকৃতি আগে থেকে ঘড়ির কাঁটার মতো কিছুই নির্দিষ্ট করে রাখেনি। মানুষের জীবনও কি ঠিক তেমনই নয়? চমৎকার একটা পয়েন্ট। যেখানে সবকিছু আগে থেকে ঠিক করা থাকে না, বরং আমাদের প্রতিটি পদক্ষেপ নতুন এক সম্ভাবনার জন্ম দেয়। এই মহাজাগতিক অনিশ্চয়তা আর অসীম সম্ভাবনার কথা ভাবতে ভাবতেই ডক্টর ফিজিসিস্ট গ্রেটেস্ট অফ অল টাইমের আজকের এই বিশেষ আয়োজনের সমাপ্তি টানছি। মহাবিশ্বের এই অনন্ত সম্ভাবনার মাঝে বিজ্ঞান আমাদের পথ দেখাক।